আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস ওনে। টি-20 বিশ্বকাপের বাংলাদেশের দল কেমন হবে সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেকেই এর সাথে তামিম ইকবাল খানের নাম যুক্ত করে দিচ্ছেন, কিন্তু সবার জেনে রাখা ভালো এই তামিম ইকবাল খান কিন্তু টি-20 থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। সো তামিম ইকবাল খানের কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপে সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। সে জায়গায় আরও কিছু নাম যারা একদম বাদ, সেটি কিন্তু আমরা এই জিম্বাবুয়ের বিপক্ষে যে স্কোয়াডটি দেওয়া হয়েছে সেখান থেকে খুবই স্পষ্ট। বিশেষ করে নাইম শেখ, আনামুল হক বিজয় কিংবা রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজ, এরা কিন্তু টি-20 বিশ্বকাপের বিবেচনায় নেই, সেটিও আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারি। তবে প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডটি কেমন হতে পারে। বাংলাদেশের স্কোয়াডে তানজিদ তামিম হতে পারেন এক নম্বর চয়েস, যদিও তিনি বাংলাদেশের যে সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ খেলেছে সেখানে তিনি ছিলেন না। তবে বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা এই তানজিদ তামিম কিন্তু সুযোগ নিতে পারেন নাইম শেখ কিংবা আনামুল হক বিজয়দের ব্যর্থতার। সেই জায়গায় এই তানজিদ তামিম হতে পারেন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য একজন ওপেনার। তার সাথে যে ওপেনিং সঙ্গী তিনি হতে পারেন লিটন কুমার দাস, যদিও সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু তার হয়ে কথা বলছে না, তবে অভিজ্ঞতা এবং বাংলাদেশের যে টি-20 পরিসংখ্যান সেই জায়গা থেকে অবশ্যই লিটন কুমার দাসকেই আপনাকে পিক করতে হবে। 3 নম্বরে ব্যাকআপ একজন ওপেনার হিসেবে যদি আমরা চিন্তা করি, সেখানে সৌম্য সরকার কিন্তু জায়গা পেতে পারেন, যদিও সৌম্য সরকার এই জায়গায় টিকে যাবেন শুধুমাত্র হাথুরু সিংহের প্রিয় শিষ্য হিসেবে। অন্যথায় তার বিপরীতে যদি আনামুল হক বিজয় বা নাইম শেখকেও ব্যাকআপ ওপেনার হিসেবে নেওয়া হতো, সেটিও কিন্তু মন্দ হতো না। এই তিনটি জায়গায় কিন্তু নিশ্চিত। এর বাইরে আরও একজন খেলোয়াড় তাওহিদ হৃদয়, যার জায়গাও মোটামুটি নিশ্চিত, সেটাই সবচেয়ে ভালোভাবে আমরা বুঝতে পারছি। তার ডিপিএল পারফরমেন্স দুর্দান্ত, ন্যাশনাল টিমও দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। এরপরে আরও একজন খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত, যিনি দলীয় অধিনায়ক। এই 5টি স্লট কিন্তু শেষ হয়ে গেল। 6 নম্বরে সাকিব আল হাসান, 7 যদি আমরা চিন্তা করি মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক 8, 9 নম্বর যদি চিন্তা করি রিশাদ হোসেন, 10 তাসকিন আহমেদ, 11 শরীফুল ইসলাম, 12 সাইফুদ্দিন, 13 মুস্তাফিজুর রহমান, 14 তানজিম সাকিব অথবা তার জায়গায় আলিস আল ইসলাম। যদি দল চিন্তা করে একজন স্পিনার বেশি নেবে, সে জায়গায় আলিস আল ইসলাম অথবা তানভীর ইসলাম, এই দুইজন খেলোয়াড় থেকে একজন, তবে তানভীর ইসলামই এগিয়ে থাকবেন। এবং 15 নম্বর অর্থাৎ শেষ স্লটটি যদি চিন্তা করি, তবে সেই স্লটটিতে একজন ব্যাকআপ ব্যাটসম্যান, সেই ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে একজন ব্যাটারকে নেবেন নাকি একজন বোলারকে নেবেন, সেটি কিন্তু এখন ভাবার বিষয়। সেখানে সৌম্য সরকারের ব্যাকআপ হিসেবে সৌম্য যদি টিকে যান, তার জায়গায় কিন্তু ব্যাকআপ ব্যাটসম্যান থাকছে না মিডল অর্ডারে। আফিফ হোসেন ধ্রুব সেখানে মিডল অর্ডারে ব্যাকআপ একজন ব্যাটসম্যান হতে পারেন, অথবা এই জায়গায় শেখ মাহেদি, তার দলেও কিন্তু ঢোকার একটি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে 16 জন খেলোয়াড়, এই 16 জন থেকে আফিফ হোসেন ধ্রুবই হয়তো বা বাদ পড়বেন, শেখ মাহেদি টিকে যাবেন। তবে সৌম্য সরকার যদি আমাদের হাথুরু সিংহের প্রিয় শিষ্য না হতেন, সেক্ষেত্রে কিন্তু অন্য কারের যে ভাগ্যের চাবি সেটি কিন্তু খুলে যেতেও পারত। প্রিয় দর্শক, এই 15 জন নিয়েই কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডটি হবে, সেটি আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরমেন্স, এর বাইরে থেকে আহামরি অন্য কাউকে নেওয়ার সুযোগ নেই। তবে হ্যাঁ, দু একজন খেলোয়াড় কিন্তু রয়েছেন যারা এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন। যদি নির্বাচকরা চ্যালেঞ্জিং কোনো সিদ্ধান্ত নিতে চান, সে জায়গায় কিন্তু জিসান আলম, যিনি আজকেও 61 বলে 98 রানে একটি ইনিংস খেলেছেন, কিংবা এরকম আরও 2-1 পারফর্মারের কথা বলা যায়, খুব বেশি নেই। তবে জিসান আলমই যেহেতু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসছেন, তাকে এই তালিকায় যুক্ত করার একটা ভালো অপশন কিন্তু থাকতে পারত যদি তিনি এই জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকতেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে স্পোর্টস অনের পাশে থাকার জন্য।